তোমাদের প্রস্তুতি কেমন চলছে? আজ আমরা কিন্তু প্র্যাকটিস সেট আমি যে করাচ্ছি 20টা, তার আমি 6 নম্বর ভিডিও এনেছি। বলতে বলতে 5টা ভিডিও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা প্রত্যেক এই 5টা ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো তোমাদের স্কোর এরকম 6, 10, কেউ 6 পেয়েছে, কেউ 7 পেয়েছে, এবং সামনে তোমরা পজ করে তোমরা কারেক্ট করে নেবে এবং 7-8 মিনিটের মধ্যে তোমাদের এই মক টেস্ট দেওয়া হয়ে যাবে ছোটো। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা তাদের বলে রাখছি, আমাদের কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে, আর আমি তোমাদের 20খানা প্র্যাকটিস সেট এইরকম দেবো। তো চলো, আজকে বেশ ভালো ভালো কনসেপ্টের কোশ্চেন এনেছি, তো চলো শুরু করছি। আর নতুন যদি কেউ হও তাহলে অবশ্যই বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার প্রিপারেশনে হেল্প করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রতন অলওয়েজ ব্লোজ হিজ ওন ট্রাম্পেট। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইডিয়ম? এখানে ইডিয়ম বলতে পারে অথবা আন্ডারলাইন ওয়ার্ডস বলতে পারে, এরমও থাকতে পারে। এটা যে ফ্রেজের মিনিং হিসাবেও থাকতে পারে, ইডিয়ম যে এটা সেটাও থাকতে পারে, তোমাদের বুঝে নিতে হবে, আবার সরাসরি বলেও দিতে পারে। তো এখানে দেখবে আমাদের মধ্যে অনেকেই আছে যে যারা নিজের ঢাক নিজে পেটায়। তো তাদের জন্য বাংলায় বলি না, যে বাংলায় যে কথাটা বলি নিজের ঢাক নিজে পেটায়, সেরকম ইংরেজিতেও একটা বাগধারা বা ইডিয়ম আছে, ব্লোজ হিজ ওন ট্রাম্পেট। এবার দেখো, ইংরেজিতে ইডিয়মের ক্ষেত্রে একটা নিয়ম জেনে রাখো। কোনো রকমে ধরো কোনো ইডিয়মের এরকম পাশে এস আছে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো ক্যাটস অ্যান্ড ডগস, ডিওজি ডগস, এরকমভাবে থাকতে পারে। ক্যাট অ্যান্ড ডগ থাকবে না কিন্তু, মানে এটার মানে কি এস কেন এরকম কিন্তু গ্রামার খুঁজতে যাবে না ইডিয়ম বা ফ্রেজের মধ্যে, ঠিক আছে? যেটা থাকবে সেটাই আমাকে মুখস্থ করতে হবে এবং পড়তে হবে। এইরকমভাবেই ইডিয়মটা থাকে, অনেক সময় এরকমভাবেও দেয়, তাই আমি বললাম। তো চলো, নিজের ঢাক নিজে পেটায় মানে নিজের প্রশংসা নিজেই করে। তাহলে এখানে কারেক্ট আনসার যারা অপশান এ করেছো তাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা 1 নম্বর কাউন্ট করে নেবে। প্রেইজেস হিমসেলফ মানে নিজের প্রশংসা নিজে করে। ক্রিটিসাইজ হিমসেলফ হবে না, নিজেকে ক্রিটিসাইজ করবে না। ডাজ হিজ ওন ওয়ার্ক ডিপেন্ড অন আদার্স হবে না, ঠিক আছে? তো চলো নেক্সট যে কোশ্চেন দিয়েছি এটা, দ্যাট হি উইল বিকাম টপার ইন দ্য ক্লাস, ফাইন্ড দ্য এরর পার্ট। যদি নো এরর থাকে, অর্থাৎ কোনো এরর না থাকে, তাহলে অবশ্যই এখানে নো এরর করবে। কারেক্ট অ্যান্সার বলো কোনটা হবে, বলো। ইয়েস, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তোমরা জানো মানে অপশান এ মানে এই পার্টটা, এখানে কি হবে? এখানে উড হবে। এটা তোমরা যারা ন্যারেশন পড়েছো তারা জানো, এখানে পাস্ট টেন্স থাকলে এখানে উড হয়ে যাবে, এখানে পাস্ট টেন্স হবে। তো উইলের পাস্ট টেন্স কী হবে? উড হবে। তো এই কোশ্চেনটা তোমরা বলো। এই কোশ্চেনটা বলার আগে আমি তোমাদের আগে আমি তোমাদের একটু বলে নেব, তারপরে তোমাদের শিখিয়ে নেব, তোমরা যারা চেষ্টা করো। দেখো বলেছে, ইফ হি হ্যাড পেইড অ্যাটেনশন টু দ্য অ্যানাউন্সমেন্ট হি হ্যাড নট মিস দ্য ট্রেন, ফাইন্ড দ্য এরর পার্ট। আচ্ছা, পারলে ভালো, না পারলে ওয়েট করো। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হি হ্যাড নট, ঠিক আছে? এবার কেন হলো বিস্তারিত পরে বলছি, আগে শিখিয়ে নিই। দেখো, ইংরেজিতে একটা কনসেপ্ট আছে কন্ডিশনাল সেন্টেন্স হয়। একটা হয় জিরো কন্ডিশনাল, প্রথম কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনালকে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এবার আমি আমার নোট খাতা থেকে তোমাদের এটা আমি নিয়ে এসেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। অনেক দিন আগের নোট খাতা থেকে আমি তুলেছি আর আমি টাইপ করিনি। দেখো, প্রথমে আমরা শিখব জিরো কন্ডিশনাল সেন্টেন্স। সবার আগে যেটা জানতে হবে আমাদের, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারকে বুঝতে হবে, যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার বা সিম্পল টেন্সের যে স্ট্রাকচারটা, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে মডালের ব্যবহার, তারপরে কম্পাউন্ড যে সেন্টেন্সগুলো আছে না, উড হ্যাভ ভিতরি, শুড হ্যাভ ভিতরি, এই যে ব্যাপারগুলো, কমপ্লেক্স মডাল যেগুলো আছে সেগুলোর কিন্তু ব্যাপারগুলো জানতে হবে। দেখো, প্রথম যেটা আছে জিরো কন্ডিশনাল, এর মানে হচ্ছে যে যদি প্রথমে ইফ দিয়ে ক্লজটা শুরু হবে। ক্লজ মানে কি? যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকবে সেই রকম বাক্যাংশকে ক্লজ বলি। আর ফ্রেজ, সেখানে সাবজেক্টের ভার্ব নাও থাকতে পারে। আর ক্লজ অ্যাকচুয়ালি সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট আর ভার্ব দরকার হয়, ঠিক আছে? যখন বেসিকভাবে শুরু করবে সেন্টেন্স গঠন, তখন এগুলো তো জানবেই। তো প্রথম যে ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কমার পরে সিম্পল প্রেজেন্ট হবে, প্রেজেন্ট সিম্পল হবে, ঠিক আছে? এটা কি শিখলা? জিরো কন্ডিশন। আমি উদাহরণ দিচ্ছি, ইফ আইস ইজ হিটেড, যদি আমি বরফকে তাপ দিই, ইট মেল্টেড, এটা গলে যাবে। দেখো, এই বাক্যটা কিসে আছে? এই বাক্যটা
সিম্পল প্রেজেন্টে আছে, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্টে হবে। ইফ উই ক্লোজ আওয়ার আইজ, যদি আমরা চোখ বন্ধ করি আমরা কিছুই দেখব না। উই সি, দেখো কোন টেন্সে দেখতে পাচ্ছ টেন্স নাথিং। যখন এরকম হবে কমা দিয়ে যখন হবে তখন হবে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এবার আসছো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স যেটা আছে সেটা স্ট্রাকচার কি, ইফের পরে যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট থাকবে এবং পরবর্তী কমার পরে ফিউচার সিম্পল থাকবে। যেমন দেখো, যদি এটা ঘটে তবে ওটা ঘটবে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো, ইউ উইল সাকসিড। এই সাকসিডটা আমরা ভুল করি, সাকসিড বানানটা দেখো, সাকসেস হচ্ছে নাউন ফর্ম আর সাকসিড এস ইউ, আমি এখানে লিখছি এস ইউ সি সি ইইডি, সাকসিড, ঠিক আছে, এটা ভার্ব। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আর এটা কিছু ফিউচার, ঠিক আছে। যদি তুমি তাড়াতাড়ি না করো তুমি ট্রেনটি মিস করবে, এটাও দেখো ইফ ইউ ডোন্ট হারি আপ, এটাও দেখো নাবাচকে আছে কিন্তু এটা তো প্রেজেন্ট টেন্সে আছে। ইউ উইল মিস, এটাও কিন্তু সিম্পল ফিউচারে আছে। বুঝতে পেরেছো? একটু বেসিকভাবেই বোঝো, প্রথম একটা বাক্য দিয়েই বোঝো, বেশি যেতে হবে না। এবার আমরা আসছি সেকেন্ড কন্ডিশনে, একটু ভালো করে কষ্ট করে বোঝার চেষ্টা করো, আমি খাতা থেকে তুলেছি। দেখো, ইফের পর যদি পাস্ট সিম্পল পাস্ট থাকে কমা, এরপরে হবে সাবজেক্ট এবং উড কুড মাইট, তারপরে ভিউ ওয়ান, এই ব্যাপারগুলো হবে। যেমন দেখো, যদি এটা হতো তবে ওটা হতো। যেমন ইফ হি কেম আই উড গো। দেখো হি কেম, দেখতে পাচ্ছ টেন্স, এখানে বললাম না তোমাদের টেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার থাকতে হবে, না এই বিষয়টা জানবে না, কারণ একটার পরে তো একটা লেগে আছে না, একটার সঙ্গে কানেকশান আছে। তাহলে ইফ হি কাম, দেখো এটা কিন্তু কোন টেন্স, তুমি ভালো করে দেখো, সাবজেক্ট ভি টু মানে পাস্ট টেন্স, ঠিক আছে। তারপরে আই উড গো, উড মানে এখানে তোমাদের মডালের ব্যবহার হয়েছে, উডের পর ভি ওয়ান হয়, দেখেছো। আমি যেতাম যদি সে আসতো, দেখো সে আসতো, ইফ হি কাম আই উড গো, ওকে ব্যাস। আর সেন্টেন্স এক্সাম্পল দেখতে হবে না, এইটা পরীক্ষা খুব আসে। আই ওয়ার এ কিং আই উড হেল্প ইউ, আমি যদি রাজা হতাম তোমায় আমি সাহায্য করতাম। আমরা পড়েছি যখন অবাস্তব কোনো কিছু হবে তখন আয়ের পরে ওয়াজ হবে না, আই ওয়ার হবে, এটাও কিন্তু গ্রামারের রুল আসে, ঠিক আছে। তো যদিও এটা এখন আমি শেখাবো না, এখন তোমাদের আমি সেকেন্ড কন্ডিশন শেখাচ্ছি। এবার দেখো থার্ড কন্ডিশনের ব্যাপারটা খুবই সোজা জিনিস বন্ধুরা, বেশি চাপ নেবে না, এগুলো তোমাদের স্ট্রাকচার মুখস্থ করলেই পারবে তোমরা। ইফের পর যদি পাস্ট পারফেক্ট থাকে, এবার দেখো কোনো স্টুডেন্ট যদি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা না জানে, হ্যাঁ, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, ব্যাস, তাহলে আর এটা কি শিখবে। তাহলে এই জন্যই বলছি তোমার টেন্সটা ক্লিয়ার করে নাও। তাহলে পাস্ট পারফেক্ট থাকে তাহলে কমার পরে সাবজেক্ট উড হ্যাভ ভি3 অথবা কুড হ্যাভ ভি3 অথবা মাইট হ্যাভ ভি3, এগুলো হবে। যেমন দেখো, যেটা অতীতে ঘটেনি এবং তার কাল্পনিক ফলাফলও ঘটেনি। যেমন যদি সে এসে থাকতো তবে আমি গিয়ে থাকতে পারতাম, সেও আসেনি আমিও আর যাইনি। বুঝতে পেরেছো? এইরকম ক্ষেত্রে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার বসাই আমরা। ইফ হি হ্যাড কাম, এবার দেখো এটা কোন টেন্স, দেখো হি সাবজেক্ট, তারপরে তোমাদের ভি3 হয়েছে, হ্যাঁ, কামের ভি3 কাম, কেমটা আবার ভি2টা আলাদা, ভি3টা আবার ভি1-এর মতো, তারপরে কমা আই উড হ্যাভ, দেখো আই উড হ্যাভ গন। এবার আমি এই জায়গা থেকে আমাদের পরীক্ষার যে এমসিকিউটা তোমাদের দিয়েছি সেটা আমি চলে যাব। দেখো ভালো করে এটা নোট করে নাও খাতায়, যে হি হ্যাড কাম মানে এখানে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আই উড হ্যাভ গন, উড হ্যাভ ভি3, ঠিক আছে। এইবার দেখো আমরা কোশ্চেনে চলে যাব। দেখো এখানে দেখো কী টেন্স আছে, হি হ্যাড পেইড, তার মানে এটা কী হচ্ছে, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হওয়ার কথা ছিল, এখানে হবার কথা ছিল শুড হ্যাভ ভি3 অথবা কুড হ্যাভ ভি3, হ্যাঁ, কিন্তু এখানে কি দিয়েছে, হি হ্যাড নট মিস, তার মানে এখানেও আবার পাস্ট পারফেক্ট দিয়েছে, তার মানে এই জায়গাটা হবে না, এই জায়গাটায় কি হবে, হবার কথা ছিল শুড হ্যাভ ভি3 বা কুড হ্যাভ ভি3, তাই জন্য এখানে এটা দিয়েছে। তো এটা সিম্পল একটা কন্ডিশনালের উপর দিয়েছিল, এটা আমাদের জিরো কন্ডিশনও দিতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ডও দিতে পারে, থার্ড দিয়েছে, কোনো ব্যাপার না, এখান থেকেই এররগুলো দেয়। চলো, চুজ দ্য সিনোনেম অ্যামেন্ড। অ্যামেন্ড বলে আমাদের সংবিধান সংশোধনী, কনস্টিটিউশনাল অ্যামেন্ড করি আমরা, মানে সংশোধনী। এবার বোঝো কোনটা হবে। আচ্ছা, এটা কিন্তু সিনোনেম, হ্যাঁ, মানে সমার্থক শব্দ। ইয়েস, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রেকটিফাই। রেকটিফাই মানে সংশোধন করা, তাই এখানে এর সিনোনেম হয়ে যাবে। হার্ম মানে ক্ষতি করা, হবে না। এখানে দেখো পেয়ার আছে, দুর্বল করা বা ক্ষতিগ্রস্ত করা। ওরসেন মানে আরও খারাপ করা বা অবনতি ঘটানো। প্রত্যেকটার পার্টস অফ
স্পিচ জেনে রাখবে নাউন কোনটা কোনটা ভার্ব। এমন এমন ওয়ার্ড আছে যেগুলো দুটো হিসাবে ব্যবহৃত হয়, নাউন হয় আবার ভার্বও হয়। চলো নেক্সট দেখো, দ্য ডগ বিগান টু বার্ক ড্যাশ দ্য স্ট্রেঞ্জার নিয়ার দ্য গেট। আচ্ছা এখানে বলেছে কুকুরটি দরজার সামনে ঘেউ ঘেউ করতে লাগলো স্ট্রেঞ্জারের দিকে ঘেউ ঘেউ করতে লাগলো। স্ট্রেঞ্জার মানে এখানে অপরিচিত লোক, ঠিক আছে। তো এবার তোমরা বলো বার্ক, ইয়েস অ্যাট হবে, যারা বার্ক অ্যাট করেছো তারা 1 নম্বর নিয়ে নাও, ঠিক আছে। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, বার্কের পরে অ্যাট, ঘেউ ঘেউ করা। থ্রো হয় অ্যাট, কুকুরটির দিকে ঢিল ছুড়লাম, ভালো করে বুঝো, কুকুরটির দিকে ঢিল, কোনো একটা দিকে যখন হবে অ্যাট হবে, ছোট জায়গার আগে অ্যাট হবে। কোনো একটা ছোট এরিয়ার ওপর দক্ষতা থাকলে, যেমন আমরা আগের দিনই বললাম না অ্যামেচার অ্যাট, ঠিক আছে, গুড অ্যাট। আবার ইনটা একটু বড় রেঞ্জের ওপর, সে মিউজিকের ওপর সে বেস্ট ইন হয় এই জন্য। তো চলো, রমা ক্যান নট ড্যাশ হিজ রুড বিহেভিয়ার অ্যানিমোর। এবারে এখানে তোমাদের কি হবে, ইয়েস পুট আপ উইথ, সহ্য করা। এবার ক্যান নট পুট আপ উইথ মানে কি, সহ্য না করা, করতে পারছে না, কার, তার এই অসভ্য আচরণ, আর কোনো মতেই, অ্যানিমোর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এর মানেগুলো, পুট ইন মানে কি জমা দেয়া বা কোনো কিছু জায়গায় রাখা বা ঢোকানো, পুট অফ মানে কি পিছিয়ে দেওয়া বা স্থগিত করা, পুট ব্যাক মানে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া, আর পুট আপ উইথ মানে সহ্য করা বা মেনে নেওয়া। এবার দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটা, একটু সময় দিচ্ছি। ইয়েস সঠিক বানান যারা সি করেছো তাদের সঠিক বানান হবে। দেখো এখানে বানানটা মনে রাখবে কি করে, MAIN মেইন মনে রাখবে, মেইন বানান মেইনটেনেন্সের মেইন। এবার মনে রাখবে টি, মেইন টি নান্স, NANCE নান্স, এইভাবে মনে রাখবে, নান্স NANCE নান্স, মেইন টি নান্স মনে রাখবে। মেইনটেনেন্স মানে প্রথম যে, মেইন মানে প্রধান চা, TET প্রথম চা, নান্স। এবার যেভাবে হোক একটা ট্রিক তোমরা তোমাদের মতো করে মনে রাখো, নান্স মনে রাখবে। এবার দেখো চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভসের মধ্যে জিলের বিপরীত কোনটা হবে। জিল মানে কি এখানে বলো, এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যাপাথি। দেখো মিনিংগুলো দেখো, জিল মানে কি, জিল মানে হচ্ছে উৎসাহ, আগ্রহ, একটা উদ্দীপনা যখন থাকবে কারো মধ্যে তখন সেটাকে আমরা জিল বলবো, মানে তার জিল খুব, মানে কি আগ্রহ আছে প্রচুর। তাহলে এবার আগ্রহর বিপরীত কি হবে, তার মধ্যে অনীহা, কাজ করার একটা অ্যাপাথি, কাজ করার ইচ্ছা নেই, একটা নাউন ফর্ম হচ্ছে অ্যাপাথি, APATHY। অ্যাঙ্গার মানে কি রাগ, হ্যাঁ, এখানে এই উচ্চারণটা কী হবে, ALLURE, এই আর এর উচ্চারণটা নেই মনে করো, তাহলে অ্যালিউ এইরকম উচ্চারণ হবে, ALLUE, ঠিক আছে। আর এর উচ্চারণটা একটু হবে না বা কম হবে, এর মানে হচ্ছে আকর্ষক বা আকর্ষণ করা, ঠিক আছে। আর এখানে আর্ডার মানে কি উদ্দীপনা বা আবেগপূর্ণ তীব্রতা, একটা তীব্রতা, ঠিক আছে। ও হবে না এখানে উচ্চারণটা, আর্ডার। নেক্সট দেখো বলেছে দ্য ওল্ড ডগ ওয়াজ স্যাডলি ড্যাশ বাই দ্য ট্রাক নিয়ার দ্য পার্কের কাছেই পুরনো কুকুরটি। এবার বলো ফিল করতে হবে, ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল করতে হবে। এখানে আমি তোমাদের দিয়েছি, তোমাদের ইয়েস রান ডাউন হবে এখানে কারেক্ট অ্যান্সার। রান ডাউন মানে কি, সবার প্রথমে তো আমি তোমাদের বলে রাখি যে কিছু কিছু ফ্রেজাল ভার্ব আছে যার মিনিং অনেক আছে। যেমন আমি তোমাদের বলি, যেমন মডাল ভার্ব আছে, MODAL মডাল। এবার মনে করো এই উড, তুমি কি জানো LD উড, এই উড তো আমরা জানি, এই উডকে কতভাবে ব্যবহার করা যায়। অতীতকালের কোনো অভ্যাস থাকলে, যেমন কোনো রিকোয়েস্ট করা, উড ইউ লাইক,
এরকম প্রচুর আছে। সেই রকমই কিছু কিছু ভার্বেরও মিনিং আছে যেগুলো 2-3টে হয়। যেমন এই রান ডাউন মানে ক্লান্ত বা দুর্বল হয়ে যাওয়া, একদম বলে না এক্সস্টেড হয়ে যাওয়া। রান ডাউন মানে স্ট্রংলি ক্রিটিসাইজ করা কাউকে, একদম তীব্রভাবে কাউকে ক্রিটিসাইজ করা রান ডাউন হয়। সেটা কনটেক্সটের উপরে ব্যবহার হয় যে কী হিসাবে বলছি। আর রান ডাউন মানে একদম পিষে দেওয়া, পিষে দেওয়াকে রান ডাউন বলা হয়, ঠিক আছে, একদম গাড়ির তলায়। তো এখানে এই সেন্টেন্স ওয়াইজ যে পুরনো যে কুকুরটা সেটাকে রান ডাউন করলো, ওয়াজের পরে ভিতরি হবে কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। কার দ্বারা? ট্রাকের দ্বারা। এইভাবে তোমরা মানে প্রত্যেকটা সেন্টেন্স মধ্যেই অনেক গ্রামার লুকিয়ে আছে। আচ্ছা, টেক আফটার মানে এইটা খুব ইম্পর্টেন্ট। টেক আফটার এইটা খুব ইম্পর্টেন্ট, কারোর চেহারার সঙ্গে মিল থাকা। কিপ অ্যাট কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া বা অনবরত চেষ্টা করে যাওয়া যেটাকে বলা হয়। কিপ অ্যাট লেগে থাকা যাকে বলা হয়। হোল্ড অন মানে আঁকড়ে ধরে থাকা। নেক্সট হচ্ছে 10 নম্বরেরটা দেখো, এই যে ম্যাশিং, দিস ম্যাশিং ইজ কম্পোজ, কী হবে? ড্যাশ সেভারেল স্মল পার্ট। কম্পোজ অফ হয়, কনসিস্ট অফ হয়, আবার ইনও হয়, কনসিস্ট ইন, CONSIST কনসিস্ট। আরেকটা বলে দিই, মেড আপ অফ, মেড আপ অফ এটাও একটা ফ্রেজ কিন্তু অফ হয়, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে, এগুলো তুমি পড়ার চেষ্টা করো, দেখবে অটোমেটিক তোমার, যদি তুমি কিছুই না পড়ো তাহলে কিছুই মনে থাকবে না, অনেক পড়তে হবে, তারপরে দেখবে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, যেমন আমি এইভাবে অ্যাকচুয়ালি প্রথম দিকে মুখস্থ করতাম যে কোয়ালিফাইড ফর, ঠিক আছে, কোয়ালিফাইড ফর, সে কিছুর জন্য কোয়ালিফাইড করেছে, ঠিক আছে, এইভাবে মনে রাখতাম। কম্পোজ অফ, দেখো কম্পোজ মানে কি? তৈরি হয়েছে কিছু এর অ্যাকচুয়ালি র, মানে আমি নিজের মতো করে এগুলো এইভাবে করে পড়াশোনার দিকটা বলছি এটা, ঠিক আছে, এটা কোনো নিয়ম না, মানে আমি এইভাবে করেও নিজেকে প্রাথমিকভাবে মনে রাখতাম বা মুখস্থ করতাম, ঠিক আছে। ওকে, তো চলো তোমরাও চেষ্টা করবে এইরকমভাবে, দেখবে প্রত্যেকটার সঙ্গে করতে না একটা মিল আছে। কোনো একটা দিকে যখন হবে না তখন দেখবে অ্যাট আসছে বারে বারে, যখন ঢিলটা ওর দিকে ছুঁড়ে মারছি, থ্রু অ্যাট, কুকুরটার দিকে ছুঁড়ে মারছি, ঠিক আছে। তারপরে বাইয়েরও কিছু আমরা জিনিস পড়েছি। বাই মানে আমরা দ্বারা জানি, কিন্তু এটাকেই জানো বাই মানে পাশে বসবাস করা। এই জন্য দেখবে WBPর একটা কোশ্চেনে একবার দিয়েছিল, সেই কী রকম মানে কত কনফিউশনের কোশ্চেন, কিন্তু কিছুই না, যারা জানে তারা জানে। দেখো, ডেভিড লিভস, লিভ বাই দ্য বাস স্ট্যান্ড। এবার লিভ বাই মানে বাস করা, এবার বাই এখানে অনেকে অ্যাক্রস দিচ্ছে না, তোমরা যদি বই দেখো সেখানেই লেখা আছে বাইয়ের এটা আলাদা। তারপরে আবার ঘড়ি, যেমন আমার হাতে কটা বাজে 10টা, তখন ওটা হবে কি, ওখানে একটা বাই প্রিপোজিশন ইউজ হবে। তো এইরকমই কিছু জিনিস আছে, বেশি কিছু না কিন্তু অল্প কটাই আছে, তোমরা যদি একবার দুবার ভালো করে পড়ো, একটু সময় দাও, তাহলে দেখবে সেই জিনিসগুলোই বারে বারে আসছে। তো যাই হোক, এটা আমরা অনেক এক্সট্রা কথা বলে ফেললাম। কম্পোজ অফ হবে, হ্যাঁ, তোমরা এই টেকনিক অবলম্বন করে নিজে বাড়িতে পড়তে পারো, তাই আমি বললাম এতগুলো। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে আমাদের 7 নম্বর ভিডিওতে। তো তোমরা একটু সাথে থেকো, একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, ভালো লাগে, পরের ভিডিও বানাতে একটা মোটিভেশন পাই, ঠিক আছে। তো তোমাদের জন্য 20টা আনবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হচ্ছে 7 নম্বর ভিডিওতে।